শাশুড়ি এসে চাপা গলায় বললেন, আর কত দেরি বৌমা, ওরা তো এসে গেছেন। এই যে মা, হয়ে গেছে। অতিথিরা এসে পৌঁছলেন। শৈল সেখানে উপস্থিত হইল। শৈলকে দেখে প্রবাসিনী গিন্নি বললেন, এই যে তোমার চাঁদের মতো বৌমা হয়েছে গো দিদি। পড়াশোনা টোনা জানে নাকি কিছু? পড়াশোনা বলতে স্কুলে যায়নি, বাবা স্কুলে যাওয়া পছন্দ করতেন না, কিন্তু বাড়িতে ম্যাট্রিক স্ট্যান্ডার্ড পাশ করেছি। তারপরে কথাটা অসম্পূর্ণ থাকলেও হয়ে গেল। বাপু, যা দিনকাল পড়েছে, এখন কলেজে না পড়ে কারোর বিয়েই হয় না। এই যে আমাদের বৌমা তো কলেজে পড়ছিল, বিয়ে হওয়ার পর ছাড়িয়ে দিলাম। কলেজ কোর্স আমিও কিছু করেছি, কিন্তু আমার অন্য বোনের ভালো করে পড়েছে। আমার দাদা তো বাড়িতেই পড়ায়। দাদার বুদ্ধি ভালো কিনা জানেন, দাদা বছরে ৭-৫খানা বই কেনেন। কিছু কাজ করতে বললেই বলে জ্ঞানলাভ সবথেকে বড় মা, কাজ করার সময় নেই। তবে বাবার বিজনেস আছে, কিন্তু তাতে দাদার তেমন শখ নেই। আচ্ছা, তা তোমার বাবার বাড়ি কোথায়? এলাহাবাদ। এলাহাবাদ গিন্নি কমলের মাকে ডেকে বললেন, দিদি, ছেলেকে তো বড় বাড়িতেই বিয়ে দিয়েছ দেখছি। তা কেমন খাতির যত্ন পান বেয়াইয়ের কাছ থেকে? না সে তোমাদের থেকেও বড় লোক কিনা? মানুষের মন কোন কথায় খারাপ লেগে যায়। প্রবাসিনী গিন্নির এই সামান্য কথা, তোমাদের থেকেও তো বড় বাড়ি। এতেই কমলের মায়ের গা যেন জ্বলিয়া উঠিল। মুখ বেঁকিয়ে বললেন, বড় না ছোট সে জানি না, বৌমাই বলে বাপেদের এই বাপেদের ওই, কিন্তু তেমন তো কিছু দেখি না। আজ 2 বছর হয়ে গেল দুধের মেয়েটা এসেছে, কিন্তু একবারও বাড়ি নিয়ে যাওয়ার নাম ধরে না। শৈল তখন বলে উঠল, জানেন তো মা, বাবা আমার বড্ড সেকেলে মানুষ। তিনি বলেন যে যাকে আমি দান করেছি তাকে আমি নিজের বলে দাবি করব কেন? সে যদি নিজে থেকে নিয়ে আসে তাহলে তাকে আদর করব, যত্ন নেব, আমার বলবো। তবে এত দূর থেকে খাতির যত্ন নেওয়া তেমন হয়ে ওঠে না। তবে টাকা পয়সা যখনই চাইবেন তখনই দেবেন। শাশুড়ি বলিয়া উঠিলেন, কি বললে বৌমা? তোমার বাবা আমাদের টাকা দেন? কখন? কোন কালে? আপনাদের কথা তো বলিনি মা। আপনি জিজ্ঞাসা করে দেখবেন, 100, 50, 80 যখনই যা বলেন তখন তাই দেন। কেন দেবেন না? শাশুড়ির মুখ কালো হইয়া গেল। উপস্থিত শুধু আত্মীয়দের কাছে নয়, দেশ দেশান্তর এই ঘটনা রটে যাবে। তার মাথা যেন কাটা গেল। শাশুড়ি বলিলেন, ভালো, কমল আসুক, জিজ্ঞাসা করব। গুণাক্ষরেও তো জানি না। নিয়েছে হয়তো, বলেনি। প্রয়োজন হয়েছে নিয়েছে শ্বশুরের কাছ থেকে। তার প্রয়োজন কেন হবে ভাই? এ যে নীচ কাজ, শ্বশুরের কাছে হাত পাতা। কলকাতার অর্ডার সাপ্লাইয়ের কাজ করলেও বেতন কম পায়, তবুও সে স্বাধীন। তাই সে মাসে 2 বার বাড়ি আসে। মা ক্ষুব্ধ দৃষ্টিতে কমলের বাড়ি আসার অপেক্ষা করছিল। অতিথিদের সামনে তার যে অসম্মান হয়েছে তা সে ভুলতে পারেনি। এতদিনে যে এই কথা পাড়া প্রতিবেশী চারপাশে রটে গেছে তা সে নিজের কানে শুনে এসেছে। কয়েকদিন পর কিছুর একটা উপলক্ষে 10-15 দিনের জন্য ছুটি পেয়েছে বলে বাড়িতে আসার জন্য জানায়। শৈলর মাথায় তো আকাশ ভেঙে পড়ল কমলের আসার কথা শুনে। তার হাত পা কাঁপিতেছিল, চোখ দিয়ে জলও বের হয়ে গেল। সে এই নিয়ে অনুরোধের চিঠিও লিখতেছিল, কিন্তু কিছুতেই তার স্বামীর কাছ পর্যন্ত পৌঁছানোর সাহস তার কুলোল না। কারণ সে যা কথা বলেছে সবই তো ভুল, মিথ্যে কথা। সে ঘরে একা বসে রয়েছে আর ভাবছে কমল আসলেই তার পা ধরে ক্ষমা চাইবে। হঠাৎ কমলের ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনে শৈল বাইরে এসে আশ্বস্ত হলো এই ক্রোধের কারণ সে নয়, কুলিকে নিয়ে। প্রথমে তো বলে 5 আনা, আবার এখন বলছো 10 আনা। এই নাও তোমার 10 আনা, আর যাও, এক্ষুনি যাও এখান থেকে। দেখো না, যখন লোকসান হয় সব দিক থেকে হয়। প্রথমে তো একজন 50 টাকা নিয়ে পালালো, তারপর ট্রেন ফেল, আবার এখনই কুলি। মা মনে হয় কথাটা বলার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। সঙ্গে সঙ্গে বললেন, তা এখন তোমার চিন্তা কিসের বাবা? বড়লোক শ্বশুর রয়েছেন, তাকে চিঠি লিখো। কিছু বুঝতে না পেরেও তীক্ষ্ণ কণ্ঠে বলা কথাটা তার গায়ে কাঁটার মতো লাগলো। কোমল ভুরু কুঁচকে বলল, তার মানে? মা বললেন, এজন্যই তো দাঁড়িয়ে আছি বাবা। আমাকে তুমি তোমার রোজগারে খাওয়াও না, তোমার শ্বশুরের দেন পিণ্ডি দাও, আমি সেটাই জানতে চাই। তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও,
তিনি তোমাকে টাকা পাঠিয়ে দেন? কখনো 50, 100, 80, যখন যেমন দরকার হয়। কমলের ক্লান্ত মনে মাথা গরম হয়ে উঠল, বলল, কি? কোন হারামজাদা হারামজাদি সেই কথা বলে? মা ডাকলেন। বৌমা। শৈল চারপাশ যেন দুলছে। সে চারিদিক অন্ধকার দেখছে। সে কি বলবে কি করবে তা সে ঠিক করতে পারল না। শৈল বলল, হ্যাঁ বাবা, দিন তো। কমলের মাথায় আকাশ ভেঙে পড়ল, বলল, ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করব না। আমার মাথা কাটা গেল ঘর ভর্তি অতিথিদের সামনে। এমন বউ নিয়ে আমিও ঘর। শৈলর মিথ্যে কথা বলার জন্য তাকে গুরুদণ্ড দেওয়া হলো। সেই রাতেই 12টার ট্রেন ধরে দেওরের সঙ্গে এলাহাবাদ পাঠিয়ে দেওয়া হলো তার বাপের বাড়ি। পরদিন সকালে সে বাপের বাড়িতে এসে উপস্থিত হল। শৈলর মা বলিলেন, শৈল, জামাই, কি হয়েছে? না মা, আমার দেওর এসেছে। তা কই সে? শৈল কি বলবে কিছু বুঝতে পারল না, কারণ বাড়ি থেকে কড়া নির্দেশ এই বাড়িতে যেন জলস্পর্শ না করে। তাই অগত্যা সে বলিল, না মা, তার কাজ আছে, সময় ট্রেন ধরতে হবে বলে সে চলে গেছে। তা বেশ তো, ফেরবার পথে আজকে বল। না মা, সে অনেক দূর, ফিরতে অনেক দেরি হবে, তাই সে ঘরে ঢুকতেই পরনে শৌখিন পোশাক, হাতে একটি গোল ফ্ল্যাক্স সিগারেট। শৈলকে বলিল, আরে শৈলী, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? বেশ, তুই নতুন লোক, বাংলাদেশের মানুষ। দেখি তো আজ এই রান্নাটা তোর হাতের কেমন হয়। আজ মাছ ধরতে যাব হরেন বাবুর ওখানে। দাদা, চলো না আমাদের ওখানে, দেখব কত মাছ ধরতে পারো। তোদের ওখানের পুকুরে খুব মাছ না রে? হ্যাঁ, আমাদের পুকুরে খুব বড় বড় মাছ। একদিন তো আমার দেওর একটা বড় মাছ নিয়ে এসে বলে বৌদিকে কাটতে হবে। সে কি আমার ভয়! এখন আর ভয় টয় হয় না, এখন সব মাছ দিব্যি কাটতে পারি। যাবার তো ইচ্ছে হয় রে, কিন্তু হয়ে ওঠে না। কলকাতায় যাওয়া হয়, কিন্তু কমলের সঙ্গে দেখা করা হয়ে ওঠে না। তবে তুই যদি কলকাতায় থাকতিস তবে অবশ্যই যেতাম। আচ্ছা, দেখব, কলকাতায় এবার বাড়ি হবে আমাদের। কথায় বাধা দিয়ে দাদা বলিল, কলকাতায় তোদের বাড়ি হবে নাকি? জায়গা কিনেছেন, ধীরে ধীরে হবে এবার। দাদা বলিলেন, জামাই বেশ পাচ্ছে না রে শৈলী? হ্যাঁ, তা পাচ্ছে। মা বুঝতে পারল অস্বাভাবিক কিছু হয়েছে। তাই সে তার স্বামীকে শৈল শ্বশুরবাড়িতে পত্র লিখতে বললেন। সেই পত্র শৈলর শাশুড়ি পড়িয়া তার রাগ কমিয়ে আসছিল। সে উত্তরে জানায়, কমল শীঘ্রই বৌমাকে বাড়িতে নিয়ে আসবে। বৌমা তো এই বাড়ির লক্ষ্মী, তার কি কোনো অপরাধ হয়? সেই চিঠি পেয়ে শৈল আনন্দিত হয়ে কমলকে একটি চিঠি লিখল। কমল আসলো, হাতে একখানা বড় মাছ। সেই মাছটি নিয়ে শৈল কাটতে বসল। এটা তো ছোট, বড় মাছ পড়েনি মনে হয়। তখন ভাইয়ের বউ বলল, এই যে শুরু হলো, আর কারোর শ্বশুর বাড়িতে যেন কিছু নেই। রাতে শৈল কমলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কমল পকেট থেকে একখানা চিঠি বের করে বলল, এগুলো কি? একটা বড় মাছ আর মুক্তার হার? আমি এখানে আমাদের পুকুরে বড় বড় মাছ আছে বলেছি, তুমি নিয়ে আসবে? আমাদের তো 14 পুরুষও পুকুর নেই। শৈল কাঁদিতে লাগিল। এ কি শৈল,